নমস্কার, আপনারা দেখছেন এনকে টিভি বাংলা। এই সময় অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি সৈকত। অনেকে কার্যত রাতের ঘুম চলে গিয়েছিল। যারা অভিষেকপন্থী তারা নাকি সব একঘরে হয়ে গেছেন। যুব ছাত্র সংগঠন ঢেলে সাজানোর বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত 200-250 দিন ধরে যেন নাকে মুখে রুমাল চাপা দিয়ে সহ্য করতে হচ্ছিল যা মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন। না, এগুলো একটাও আমার কথা না, এসবই বিরোধী দলের কথা। তারা বলছিলেন মমতা আর অভিষেকের মাঝখানে নাকি বিরাট ফাটল, এমন ফাটল যে ফাটলের মাঝখান দিয়ে নাকি গঙ্গা বয়ে যেতে পারে। কিন্তু 15 তারিখের বৈঠকে কার্যত দেখে মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের হাল ধরলেন, রাশ ধরলেন, 26-এর সেনাপতি হিসাবে বলে দিলেন কোন রণনীতিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ বধ করতে হবে। না, এ বধ মানে রাজনৈতিক ভাবে বধের কথা বলছি। এখন প্রসঙ্গ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো স্বমহিমায় প্রত্যাবর্তন করলেন। এটা ঠিক যে সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে একটা রুদ্ধশ্বাস, কোথাও একটা চাপা কষ্ট তো ছিলই, সেটা বহিঃপ্রকাশ ঘটেছে 15 তারিখের বৈঠকের পর। কেন এই কথাগুলো বলছি নিশ্চয়ই ক্রমশ প্রকাশ্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বমহিমায় সামনে আসার পর থেকেই দলের চাপ আরো বাড়লো। 4-5-6টি জেলাকে তিনি পরিষ্কার বলে দিলেন দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই দলের খারাপ ফল হয়েছে বিগত নির্বাচনে। এবার কি করতে হবে সবই বলে দিলেন। ভুতুরে ভোটার ধরতে কি করতে হবে তাও বলে দিলেন। ফলে এটা পরিষ্কার হয়ে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা। না, আমার নয়, মানে তৃণমূল কংগ্রেসের সবার নেতা। আমার নেতা শব্দটা কেন বললাম, এটা সুব্রত বক্সির মুখের কথা। তিনি বলেছেন অভিষেক আমাদের সবার নেতা। আর তাতেই ওই যে একটু আগে বলছিলাম যে খানিকটা বুকে কষ্ট চেপে, পাথর চেপে রাখা সেই সমস্ত তৃণমূলের নেতারা যেন বুক থেকে পাথর সরে গেল, আর সবাই বললেন ঠিকই তো, এটাই তো বলার চেষ্টা করছিলাম যে অভিষেকই আমাদের সবার নেতা। ঠিক এই পরিস্থিতিতে আজকের আলোচনা, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলছেন এটা নাকি তৃণমূলে প্রত্যাবর্তন। এখন কতটা প্রত্যাবর্তন হলো, কতটা অভিষেক হলো, এই সব নিয়ে আলোচনার জায়গা তৈরি হচ্ছে। আমরা প্রথম প্রতিবেদনে নজর রাখি, তারপর আলোচনা দেখুন। ভুতুরে ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটি রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে 27 ফেব্রুয়ারি বৈঠক করলেও তা ভোরের আলো দেখেনি, কারণ তাতে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর 15 মার্চের বৈঠকে সেই সুব্রত বক্সিকেই বলতে শোনা গেল আমাদের সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্টতই দৃশ্যমান নবীনের হাতে ব্যাটন তুলে দিলেন প্রবীণ। সঙ্গে রহস্য ভেদ করে আরো স্পষ্ট হয়ে যায় অভিষেক ও মমতার মধ্যে আগের মতোই তালমিল ও বোঝাপড়া রয়েছে। 26-এর ভোটের আগের মতোই সংগঠন দেখবেন অভিষেক। কিন্তু শনিবারের মেগা বৈঠকে কোন জেলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন তৃণমূলের সেনাপতি? ভার্চুয়াল বৈঠকে পূর্ব মেদিনীপুরের নেতাদের সতর্ক করলেন অভিষেক। অভিষেকের মতে 24-এর লোকসভায় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূলের হাতছাড়া হয়েছে কাঁথি। পশ্চিম মেদিনীপুরের মানুষ তো ভুল বোঝেননি, পাশের জেলায় মানুষ ভুল বুঝলেন কেন? আমাদের দলের একাধিক নেতা রয়েছেন যারা অন্যকে ছোট করতে গিয়ে দলের ক্ষতি করছেন। আমি কিন্তু প্রত্যেকের গতিবিধি নজরে রেখেছি। আমি জানি নির্বাচনের সময় কে কার সঙ্গে যোগাযোগ রেখেছিল, যা বোঝার বুঝে গিয়েছি। 21-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের 16 আসনের মধ্যে 9টিতেই জয়ী হন তৃণমূলের প্রার্থীরা। বিজেপি পায় 7টি আসন। সদ্য হলদিয়ায় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দিয়েছেন। এবার 24-এর বিধানসভায় পূর্ব মেদিনীপুর থেকে কটি আসন জেতার লক্ষ্য নিচ্ছে তৃণমূল, তাও স্পষ্ট করে দিলেন অভিষেক। আগামী বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর থেকে কমপক্ষে 12টি আসন জিততে হবে। যদিও শুভেন্দু অধিকারীর দাবি তৃণমূল পারিবারিক পার্টি হয়ে গিয়েছে, যারা আছে তারা নাবালকটা দাসত্ব করছে। বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক, একটা কমিটি করে দিয়েছিল, সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে। আর যেহেতু ওর কথার বাইরে ব্রাত্য বসু কমিটি করেছিল, শিক্ষক এবং অধ্যাপক সংগঠন, সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে। এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে। এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি, মাল কামানোর জন্য করছেন যদি করুন, যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন, এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না। ভেটারেন চোর সুজয় কৃষ্ণ ভদ্র 73 বাল বলেছে অভিষেক ব্যানার্জি। অর্থাৎ শুভেন্দুর মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরি দুর্নীতিকাণ্ডের অন্যতম পাণ্ডা। কিন্তু অভিষেকের নেতৃত্বেই আগামী বিধানসভা লড়বে তৃণমূল, তা স্পষ্ট হয়েছে 15 মার্চের বৈঠকে। সেই বৈঠকেই জেলায় জেলায় দলের লক্ষ্য পাতলেন অভিষেক।
পূর্ব মেদিনীপুর ছাড়া মালদায় গোষ্ঠীদ্বন্দ্ব বিরক্তি প্রকাশ করে অভিষেক। এছাড়াও সেনাপতির নজরে রানাঘাট, আরামবাগ, বাঁকুড়া, বিষ্ণুপুর, ডাবগ্রাম, ফুলবাড়ির মতো জায়গা দলের খারাপ ফল। রাজ্যের ৮০,৫০০ বুথের মধ্যে প্রায় ২০,০০০ বুথে তৃণমূলের দুর্বলতা রয়েছে। এদিকে ১৫টি জেলা সভাপতি নির্বাচন শেষ হয়েছে বঙ্গ বিজেপিতে, বাকি এখনো ১৮টি। সূত্রের খবর, সেই লক্ষ্যই রবিবার বৈঠকে বসছেন বিজেপি নেতৃত্ব। রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়াও এদিনের বৈঠকে আলোচনায় উঠে আসবে বলে খবর। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসি। আমার পরিচয়, আমি প্রথম পরিচয় করাবো আইনজীবী এবং বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ। আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সিপিআই নেতা রিতেশ বসাক, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র, আপনাকে স্বাগত। এবং কেন আমি সবার শেষে পরিচয় করাচ্ছি নীলাঞ্জনকে, কারণ নীলাঞ্জনের পরিচয় নীলাঞ্জন তার ফেসবুকেই লিখেছেন। তিনি লিখেছেন যে অনেক সত্যি কথা বলে তিনি ফেসবুকে শত্রু বাড়িয়েছেন, এবং তিনি ফেসবুকে লিখেছেন এটাও যে তিনি জানেন তিনি কমিটিতে থাকবেন না, এবং অনেকেই অযাচিতভাবে স্ক্রিনশট মিটিং এর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ ঢুকে তারা স্ক্রিনশট শেয়ার করে বড় নেতা হতে চাইছেন। নীলাঞ্জন দাস তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং তৃণমূলের একটি সেলের রাজ্য স্তরের নেতৃত্বে থাকা একজন ব্যক্তি। নীলাঞ্জনকে স্বাগত জানাই। নীলাঞ্জন, আমি কেন এত বড় করে আজকের এই পরিচয়টা তোমাকে দিলাম, আমি খুব থরলি তৃণমূল কংগ্রেসের যে আইটি সেল তার একজন সদস্য হিসাবে আমি তোমাকে ক্রমাগত ফলো করি, কারণ রাজনৈতিক ভাবে যদি বাংলাকে চিনতে হয় তাহলে অবশ্যই দুটি রাজনৈতিক দলের যারা এই মুহূর্তে আইটি সেলের দায়িত্বে রয়েছেন, আইটি সেল সামলাচ্ছেন, তাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া পেজকে অনেক বেশি নজরে রাখতে হবে, কারণ মাঠের থেকে এখন যুদ্ধ অনেক বেশি হয় সোশ্যাল সাইটে। নীলাঞ্জন, আমি তোমার পোস্টটা গতকালই দেখেছি এবং দেখার পর আমার যেটা মনে হয়েছে যে একটা দিকে বার্তা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হওয়া, সেনাপতি ছিলেনই, এবং সেনাপতি হিসেবে তাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সির আমাদের নেতা বলে সম্বোধন করা, এটা কোথাও সেনাপতির মুকুটে আরো বড় একটা সাফল্য বলেই আমরা মনে করি। তো সেইখানে দাঁড়িয়ে একটা হচ্ছে দ্বন্দ্ব ঘুচে যাওয়ার পরিষ্কার বার্তা, আর একটা হচ্ছে অভিষেক পন্থী বলে পরিচিত তৃণমূলের যুব নেতা, যুব বলতে যুব সংগঠন করে আমি বলছি না, যারা তরুণ নেতা, তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লাগাতার পোস্ট। আমি নাম বলে কারোর বিড়ম্বনা মানাচ্ছি না, তুমি পাশে আছো তাই রিস্কটা নিলাম। এটা কি কোথাও একটা চাপা কষ্টের বহিঃপ্রকাশ হলো? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি হিসেবে ফিরে এলেন, সামনে এলেন, এটা একটা বিরাট জয়, মানে জয়ের আগে জয়। না, প্রথমেই ধন্যবাদ। এবং তুমি যেটা বললে আমার যে পোস্টটা, সেটার আমি ব্যাখ্যায় পরে আসছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো কোথাও চলে গেছিলেন এই ধারণাটা পার্টির আর কিছু মানুষের থাকতে পারে, আমার কোনোদিনই ছিল না। এই ধরনের কোনো ভ্রান্তি আমার মধ্যে কখনোই কাজ করছিল না। তাই তিনি ফিরে এসেছেন, কোনো দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব মিটে গেছে, এই ধরনের এগুলো হেডলাইনের জন্য তোমাদের জন্য ঠিক আছে, বা বিজেপির নেতৃত্বরা তারা বেশ বলেছিলেন পিসি ভাইপোর ঝগড়া, এগুলো তো আমরা শুনি। কিন্তু এগুলোতে দেখো, এগুলোর যে অ্যাকচুয়ালি মানে কোনোটারই যে কোনো সারমর্ম নেই সেটা তো আমরা বুঝে গেলাম। তিনি স্পষ্ট নির্দেশ যা দেওয়ার দিয়েছেন, তিনি ভার্চুয়াল বৈঠকে আমাদের প্রায় ৪,০০০ জন পার্টি কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও ছিলেন। তো তাদেরকে তিনি যা নির্দেশ দেওয়ার দিয়েছেন এবং আমাদের আগামী দিনে আমাদের কি কি করতে হবে সেই পুরো জিনিসটা আমাদের একটা দিক নির্দেশিকা দিয়েছেন, যেটা অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমাদের দিয়েছেন, ২৭ তারিখের বৈঠকে দিয়েছিলেন। তো সেটার তিনি একটা ক্লিয়ার একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন আগামীকাল, এবং সেটা নিয়েই সবাই এগিয়ে যাবে। আর যে কমিটি বা ইত্যাদি যেগুলো বলছো, কমিটিগুলো হচ্ছে এই ভোটার লিস্টের মানে কোথাও কোনো সংশোধন করা, সেই সমস্ত বিষয় নিয়ে। তো আমি অ্যাবসলিউটলি সেই কমিটির কথা বলেছি। আমি এমনিতে একটা যেটা বললে যে আমি রাজ্য কমিটির আইটি সেলে রয়েছি, সেটা তো একটা অন্য ব্যাপার। কিন্তু এই কমিটিতে বিভিন্ন লোকজন তারা আসবেন, তারা কাজটা করবেন, এবং মানে এই পুরো ব্যাপারটাতে সব থেকে কেউ যদি ভীত থাকেন সেটা হচ্ছে রাজ্য বিজেপি এবং শুভেন্দু অধিকারী। আমরা তাকে বারবার আমরা দেখছি যে তিনি বলছেন যে তিনি এখন ভবানীপুরে তিনি পালিয়ে আসতে চাইছেন নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রামে তো লোডশেডিং করেছিলেন, ভবানীপুরে তো আর লোডশেডিং হবে না। তো সেই জিনিসগুলো তিনি করছেন, এবং বিজেপির মধ্যেও প্রচুর রকমের বিকারিংস আমি দেখছি। সেটা দেখা যাক, তারাও একটা নতুন সভাপতি। আমি দৃশ্যতই দেখছি যে
আপনার এই পোস্টে দলের একাংশকেই আপনি বার্তা দিতে চাইছেন। আমি 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 কেন আমি সেটাকে ক্ল্যারিফাই করি, তবে আপনি অবশ্যই উত্তর দেবেন যে কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং এর মধ্যে ঢুকে গেলেন, যারা স্ক্রিনশট নিচ্ছেন এবং শেয়ার করছেন, তার মানে আপনার বক্তব্য খুব পরিষ্কার। আমি অনুধাবন করতে পারছি যে কেউ বা কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে ব্যবহার করে দলে বড় হতে চাইছে। না, সেটা না, এটা একটা আমি অনুশাসনের কথা বলছি, যে আমাদের পুরো জিনিসটা পুরো ক্যাটাগরাইজ করা ছিল যে কারা কোন পদাধিকারী কারা এই মিটিং এ থাকবেন, তার টোটাল নাম্বার দেওয়া ছিল। তার বাইরেও তার ব্যতিরেকে কেউ যদি যুক্ত হন এবং সেটা যদি, এটা একদমই একটা আমার নিজস্ব অবজারভেশন বলতে পারেন, এটার সাথে কোনো দলীয় ব্যাপার নয়, এটা আমার অবজারভেশন যে মানুষের এই জিনিসটা করা উচিত নয়, যে যেখানে মানে তাকে যেখানে ডাকা হয়েছে, যে যেখানে ওয়েলকাম, তার সেই মিটিংটা অ্যাটেন্ড করা উচিত। সবাই নিজেকে যদি একদম বড় নেতা ভেবে ফেলে তাহলে তো মুশকিল, এবং এই অনুশাসনটা, এই ডিসিপ্লিনটা আমাদের পার্টির মধ্যে দরকার, সেই জন্য আমি পোস্ট করছি। তার সাথে যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেছেন, এবং আমার যতদূর মনে পড়ছে নেতাজি ইন্ডোরের সভায় দ্বিতীয় বাক্যটাই তিনি এই কথাটা বলেছিলেন যে আমি একজন দলের কর্মী। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঠিক কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন যে দলের অনুশাসন সবাইকে মেনে চলতে হবে। কিন্তু প্রশ্ন আবারও থেকে যাচ্ছে নীলাঞ্জন, যে দলের অনুশাসন কি সবাই মানছেন? একের পর এক তৃণমূলের নেতা, বিধায়ক, ছোট নেতা, বড় নেতা সবাই তারা প্রকাশ্যে বলছেন যে দল আমাকে টিকিট দিক না দিক দেখা যাবে, আমি তো লড়বই। এবং বিজেপির নেতারাও পাল্টা বলছেন যে রেজিনগরে শুভেন্দু অধিকারী নিয়ে গিয়ে আমি দেখিয়ে দেবো যে তিনি ঢুকতে পারেন কি পারেন না। মানে এইগুলো চলছে তৃণমূলে, আমি জানি না সেটা কতটা। এটা আমরা দেখবো যে তৃণমূলের প্রতীক ছাড়া যারা জিতে আসতে পারেন তাদেরকে আমরা তখন স্যালুট জানাবো। এখন তো এটা নিয়ে কথা বলার কিছু মানে আমি চলে যেতে চাইবো বিজেপির কাছে, সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, দেখো একটা বিষয় খুব পরিষ্কার, যে রাজ্যে বিজেপির অন্দরে দুটো পাওয়ার সেন্টার আছে। আমি পাওয়ার সেন্টার মধ্যে বিজেপির অন্তর কোন দলের কথা বলছি না। পাওয়ার সেন্টার মানে দুটো হেভিওয়েট মুখ, একদিকে সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং দলের রাজ্য সভাপতি, স্বাভাবিকভাবেই তিনি হেভিওয়েট, এটা বলার অপেক্ষা রাখে না। বিজেপির অন্তরে আরো একজন হেভিওয়েট যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, এবং তিনি বলেছিলেন গতকাল, তিনি বলেছিলেন তার একটা ইন্টারভিউতে, সম্ভবত তমলুকে, তিনি বলেছেন যে আমি এই নাবালকের দাসত্ব স্বীকার করিনি। মানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে বলছেন যে আমি এই নাবালকের কথা দাসত্ব মানতে পারিনি, আমি এই কোম্পানিতে থাকতে পারিনি, তাই আমি বেরিয়ে এসেছি। এবং এটা একটা পাওয়ার সেন্টার এই কারণে, কারণ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং তৃণমূল কংগ্রেসে তার যথেষ্ট যে সমর্থন, সেটা তিনি বিজেপিতে কনভার্ট করতে পেরেছেন হিন্দুত্বের নিরিখে, এটা তার দাবি অনুযায়ী। এবার আমার বক্তব্য হচ্ছে, সেই শুভেন্দু অধিকারী তার গড়ে আমরা দেখতে পাচ্ছি খুব স্পষ্টভাবে দাঁত ফোটানোর কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টার্গেট বেঁধে দিয়েছেন 16র মধ্যে 12টা তৃণমূলকে জিততেই হবে। এবং সেখানে তিনি কি বলছেন? তিনি বলছেন যে দলের মধ্যে যারা কাজ করেছেন তারা অনেকেই নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল করে বা একেবারে পরোক্ষে বার্তা দিচ্ছেন যে গোষ্ঠী কোন্দলের কারণেই হার হয়েছে, একটু খাটলে বা একটু দলে নজর দিলেই ওই কাঁথি আসনটা জেতা যেতে পারত। দেখো, প্রথম কথা হচ্ছে যে বিজেপিতে দুটো পাওয়ার সেন্টারের কথা তুমি এখানে বললে, আমি আবার তোমায় এখানে কারেক্ট করে দিই। আমাদের দলে কোনো দুটো পাওয়ার সেন্টার কোনোদিনও ছিল না, আজও নেই, আগামী দিনও থাকবে না। পাওয়ার সেন্টার একটাই, ভারতীয় জনতা পার্টি এবং তার অনুশাসন। এখন দুজন দুটো নিরিখে কাজ করেন, দুজনের বক্তব্য তুমি এখানে তুলে ধরলে। মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মন্ত্রী এবং আমাদের রাজ্যের সভাপতি, সাংগঠনিক বিষয়টার পুরোপুরি দেখার দায়িত্ব তার, একজন রাজ্য সভাপতি হিসেবে তিনি দেখছেন। সংসদীয় রাজনীতির ক্ষেত্রে যদি কেউ মাথা থাকেন তিনি শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই সংসদীয় রাজনীতির ক্ষেত্রে লড়াই থেকে, আন্দোলন থেকে শুরু করে যা করবার তিনি যেটা করছেন, দুটো পাওয়ার সেন্টার এইভাবে মনে হয় ভাগ করা ঠিক হবে না। এক, দু নম্বর বিষয় যেটা, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তো নিশ্চিতভাবে একটা টার্গেট থাকবে, তিনি তো রাজনীতি করতে এসছেন। তিনি রাজনীতি করতে গিয়ে তিনি এই যে ভয়ে নাকি ভবানীপুরে চলে আসছে বলে নীলাঞ্জন এখানে উল্লেখ করলো, সেই যিনি ভয় পেয়েছেন বলে ওরা মনে করে, তার অঞ্চলটাকেই যেন তৃণমূলের আয়ত্তে করা যায় বলে তৃণমূল কংগ্রেসের সেনাপতি তিনি এটা বলেছেন। এখন তৃণমূল কংগ্রেস যদি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং মেদিনীপুরের আরো অঞ্চলগুলোকে নিতে আগ্রহী হয়ে থাকে 16টা সিটে, স্বাভাবিকভাবে বিজেপি যে ডায়মন্ড হারবার থেকে শুরু করে ভবানীপুর নিয়ে ভাবছে না, এটা তো নিশ্চিত কোথাও লেখা নেই। কেউ যদি ভয় পেয়ে থাকে, তাহলে বাঘের মুখে যদি আমি মেনে নিই কোট আনকোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিটটা ভবানীপুরটা বাঘের মুখ এই মুহূর্তে দাঁড়িয়ে, তো সেখানে দাঁড়িয়ে একজন শুভেন্দু অধিকারীর মতো ভয় পেয়ে যাওয়া ব্যক্তি তিনি বাঘের মুখে হঠাৎ করে আসতে চাইবেন কেন হেরে যাওয়ার জন্য? নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি আছে পার্টির, সেটা আগামী দিন দেখা যাবে। এখন নন্দীগ্রামের যে বিষয়টা বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, আমি একটা প্রশ্ন আজকে এখানে করছি, আমি আশা করবো তুমি এটা অ্যালাউ করবে এবং তুমি এটা বলবেও, জিজ্ঞেসও করবে দর্শকদের। সেটা হলো, একজন সিটিং সিএম
তিনি ভোট লড়ছেন, সমস্ত বাহিনী হচ্ছে তার, সেখানে ডিএম থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে সমস্ত রকম সরকারি তারা থাকেন। সেখানে শুভেন্দু অধিকারীর মতো একজন নেতৃত্ব, যিনি সদ্য তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে এসে লোডশেডিং করিয়ে দিলেন, ভোটগুলোকে ছাপ্পা করালেন না কি করেন ওরা যেটা বলেন, সেটা করতে থাকলেন, না সরকারি আধিকারিকরা সেগুলোকে আটকালেন না? এই প্রশ্নটা কেন করা হয় না বলতো? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে তখনই কি তাদের সরকার, আমি যদি এই যুক্তিটা মেনে নিই যে সত্যি এটা হয়েছে, তাহলে কি সেই সরকারি যে কর্মচারী যারা এগুলো করতে সাহায্য করেছিলেন বলে ওরা মনে করে, তারা কি সাসপেন্ডেড হয়েছিলেন? হয়নি। যে মামলাটা ওনারা করেছেন সেখানে যে এফিডেভিট আমি দেখেছি, সেই মামলাতে এফিডেভিটে ওই আধিকারিকদের নাম কিন্তু কোথাও নেই। তাহলে এই মানে তঞ্চকতা করবার জন্য বলতেই পারেন, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী হেরে যাবেন শুভেন্দু অধিকারী তার ছাত্রের কাছে, মানে তার জুনিয়রের কাছে, এটা কেউ মানতে পারেন না, আমি বুঝি। এবং সেই জ্বালা থেকে অভিষেক থেকে শুরু করে মমতা দিদি থেকে শুরু করে যারা যারা তৃণমূল আদার্স আছে তারা তাকে টার্গেট করছে। আমার বিষয়টা যেটা আজকে নিয়ে তুমি প্রোগ্রামটা করছো, দেখো তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর বাইরে কিচ্ছু নেই, এর বাইরে কিচ্ছু নেই। আমি যতবার তোমার এই চ্যানেলে এই টপিক নিয়ে আগে এসেছি, আমি বারবার এটা বলেছি, দায়িত্বহীন ভাষায় বলেছি, কোনো লড়াই এদের দুজনের মধ্যে নেই। কারণ এই যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্টের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উত্তরসূরির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর বাইরে কিচ্ছু নেই। মানে বিষয়টা কোথায় গিয়ে আটকায় জানো তো? দেখবে যখনই কোনো বড় ইস্যু সামনে আসে যেখানে সরকার লেজো গোবরে হতে পারে, তখনই দেখবে এই ধরনের একটা বার্তা মার্কেটে ছড়িয়ে দেওয়া হয় যে অভিষেকের সাথে এই লবি হচ্ছে, মানে মমতাদির সাথে এই লবি হচ্ছে। মূল বিষয়টা নজর ঘোরানোর জন্য সবটাই যেন তৃণমূলময় হয়, বিরোধিতাও যেন তৃণমূলময় হয়, সরকারের আলোচনা যেন তৃণমূলময় হয়। এটা একটা রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি, খুব ভালো স্ট্র্যাটেজি, আমি আপত্তি জানাই না, খুব ভালো স্ট্র্যাটেজি, শেখা উচিত, এটা শেখা উচিত প্রত্যেকের। এবং এটা পুরোপুরি আইপ্যাক না প্যাক কি আছে তাদের নির্দেশে এটা হয়। এবং অভিষেক কোথাও যাননি। এবং আমার দুঃখ লাগে তাদের ওপরে যারা মমতাপন্থী হঠাৎ করে হয়ে, মানে অভিষেক মন্ত্রী থাকার পর হঠাৎ করে মমতাপন্থী হয়ে গিয়ে ঝাঁপিয়ে ওইদিকে গেল, তারা এবার হচ্ছে গোলা জলে মাছ ধরতে গিয়ে দেখতে পাচ্ছে যে বাড়ির লোকের কাছে তো মিলে গেল, আমি দুধে পিছিয়ে গেল, আটি হয়ে ঘুরে বেড়ানোর মতো অবস্থা তৃণমূলের। এটা নীলাঞ্জন উত্তর দেবে, আমি তুলে রাখতে বললাম নীলাঞ্জনকে। তার আগে শোনাবো শ্রমিক লাহিড়ী, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক নিয়ে কি বলছেন শ্রমিক লাহিড়ী, কুণাল ঘোষ, শোনাবো। বোধহয় বিজেপি থেকে বলেছে ঠিক আছে এখন তোমাকে জেলে ঢোকাবো না, সেই দফা তৃণমূলের সঙ্গে হয়েছে, ফলে আবার স্বমহিমায় ফিরে আসার চেষ্টা করছেন। ওনার ভোট মানে তো লুট, উনি তো নিজেই ভোট লুট করে জিতেছেন, কাউকে ভোট দিতে দেয় নাকি ওর নিজের জায়গায়? কোনো বিরোধী দলের একটা পোস্টার খুঁজে পাবেন? কোনো মিটিং মিছিল করতে দেয় ওখানে? শোনাবো কুণাল ঘোষ কি বলছেন। এটা তো স্বাভাবিক ব্যাপার, এখানে কামব্যাক কথাটা আসছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অবিচ্ছেদ্য অঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা, সর্বাধিনায়িকা এবং নেত্রী, তৃণমূল কংগ্রেসের মুখ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো ফলে তো এখানে এই কামব্যাক মানে কি? উনি কোথায় গেছিলেন? উনি তো দলেই ছিলেন। মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলে। এখানে কারা কামব্যাক, ফিরে আসা, এগুলো আসছে কোথার থেকে? আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় গেছিলেন আমরা জানি না, কিন্তু জানেন তো সাংবাদিকতার একটা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হয়, সেটা হচ্ছে 5W1H। সবাই জানেন যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন বা খোঁজ খবর রাখেন, 5W1H মানে প্রশ্ন করা। এর সহজ অর্থ হচ্ছে প্রশ্ন করা আমাদের কাজ। মানে ধরুন আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, আপনি সাদা চোখে কি দেখবেন? দুটো বাস বা দুটো গাড়ি সামনাসামনি এসে দুর্ঘটনা ঘটেছে। এর বেশি হয়তো সাধারণ চোখে আপনার কিছু প্রশ্ন জাগবে না মনে। কিন্তু আমাদের 5W1H এই ফর্মুলায় ফেলে অঙ্কটা করতে হয়। আর সেই ফর্মুলায় যখন এই ধরনের বক্তব্য সামনে আসে তখন 5W1H কি হতে পারে আমি একটু দেখাবো যে ঠিক কি বলেছিলেন লোকসভা নির্বাচনের আগে সুব্রত বক্সী, যাকে পাশে নিয়ে এদিন বৈঠকটা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। রিতেশের কাছে জানতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করবে,
তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না, এটা আমি বলছি না, এটা বলছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আচ্ছা, এই বক্তব্যে আমি কোথাও বলছি না তিনি বলেছেন লড়াইয়ের ময়দান থেকে উনি পিছিয়ে যাবেন, উনি লড়বেন না, উনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো ব্যক্তিকে সামনে রেখে লড়বেন, তা কখনোই উনি বলছেন না। কিন্তু ওনার বক্তব্যে একটা কোয়েশ্চেন মার্ক, যে সময় এই ধরনের বক্তব্যগুলো সামনে আসার পর আমাদের সাংবাদিকতা ছাত্রদের কৌতূহলী মন বারবার 5W1H খুঁজতে হয়। দেখো, আমি একটা সাধারণ জিনিস বলি, তুমি গল্পে পড়েছো ডাকাত দলের নতুন সর্দার হবে, তাতে মানুষের কি উপকার হবে? নতুন ডাকাত দলের সর্দার হলে তো সে ডাকাতিই করবে, সে তো আর জনসাধারণের সেবা করবে না, তাহলে তো সে ডাকাত দলের সর্দার হবে না। আমার প্রশ্ন হচ্ছে, এই অভিষেক ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি? সিবিআই চার্জশিটে যার নাম রয়েছে, যে নাকি বলছে এই অল্প টাকায় কাজ হবে না, আরো বেশি টাকা চাই। সিবিআই না করুক, এই অভিষেক ব্যানার্জির জন্য সে না হয়। যদি সে হয়, তাহলে ভারতবর্ষ কেন বাংলার রাজনীতির পক্ষে সবচেয়ে বিষাক্ত মাল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তো প্রেস বিবৃতি দিয়ে বলেছেন যে আমার মক্কেলকে কিচ্ছু বদনাম করা হচ্ছে। আরে চার্জশিটটা সিবিআই দিয়েছে, অভিষেক ব্যানার্জির মক্কেল আইনজীবী দেয়নি। তার জন্য সিবিআই কে এটা প্রমাণ করতে হবে যে দিস অভিষেক ব্যানার্জি ইজ রিলেটেড টু দ্যাট অভিষেক ব্যানার্জি। পরিষ্কার তোমার এই কম্পোজিশনে ফেলে দিলাম এটা। এইটা দুই হচ্ছে যে এই যে খেলা টেলা যাই বলো, এই এটো কাটা কুড়িয়ে অনেক লোকজন নিয়েছে, ভালো করেছে, এই নিয়ে আমার কোনো অসুবিধা নেই। দেখো, ওদের দলের কাকে আগায় কাটবে কাকে গোড়ায় কাটবে, অন্তত বামপন্থীদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। প্রশ্নটা হচ্ছে যে মানুষ কি শাকসবজি, মানুষ কি 1 লক্ষের উপরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কমে এসছে। আমার কথা হচ্ছে, এইসব দেখে মানুষ যদি বোঝে যে সবচেয়ে বড় মারাত্মক জিনিস বলে তো তৃণমূল কর্মীরা যারা দেখে, মানুষ যদি বোঝে যে সবচেয়ে বড় মারাত্মক জিনিস বলে তো তৃণমূল কর্মীরা যারা উৎসাহিত হচ্ছে। একটা জিনিস আমাকে প্রশ্ন করতেই হবে, আমি এই প্রশ্নটা মোহাম্মদ সেলিমকেও করেছিলাম, আমাকে পরিষ্কার, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই অনুষ্ঠানে দায়িত্ব নিয়ে বলছি, মোহাম্মদ সেলিম আমার প্রশ্নের উত্তর দেননি। উনি বলেছেন আপনি অভিষেকের হয়ে প্রশ্ন করছেন। আমি আপনার কাছে এই প্রশ্নটা করি, আপনি মোহাম্মদ সেলিম নন আমি জানি, আমি আপনার কাছে কেন এই প্রশ্নটা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল, আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নরমে গরমে কি রাজনীতি করেন, কতটা রাজনীতিক ভাবে তিনি কতটা কঠোর কতটা নরম, আপনারা জানেন, বোঝেন, এতদিন ধরে দেখেছেন, 34, 35, 40 বছর ধরে দেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে শুভেন্দু অধিকারী বলছেন নাবালক। আচ্ছা, আমি জানতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সত্যি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হন, ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হন, এখনই সেকেন্ড ইন কমান্ড সেনাপতি, আপনারা কি একটু এক্সট্রা চাপে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে? আমি জানতে চাইছি এই কারণে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি সম্পর্কে সরাসরি উত্তর দিচ্ছি, চাপে আমি নেই, চাপে ওই সেই তৃণমূল কর্মীটা রয়েছে যে তৃণমূল কর্মীকে আরেকজন তৃণমূল কর্মী খুন করছে। ছাত্র পরিষদের একজন কর্মী, জিজ্ঞেস করো, ছাত্র পরিষদ ব্যারাকপুরের ওপরে ছাত্র পরিষদের কর্মীকে ছাত্র পরিষদের কর্মীরা মেরেছে। তাহলে যে ছেলেটা মরেছে, সে যে বাড়ির ছেলে মরেছে, যে বাড়ির স্বামী মরেছে, সে তৃণমূল কংগ্রেস করে কিনা আমার জানার দরকার নেই, সে একটা মানুষ, সেই মানুষটা মারা গেছে। যে বাড়ির ছেলেটা মারা গেছে, যে বাড়ির ছেলেটা মারা গেছে, তাতে এই ক্যাডবেরি বয় হোক আর যেই হোক, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা মানুষের রাজনীতি করি, মানুষ কি ভাবছে সেটা আমাদের কাছে মাথা ব্যথা। মানুষ যদি মনে করে যে না এদেরকে রাখাই ভালো, মানুষ 100 বার রাখুক, আমাদের কোনো চাপ নেই। আর যদি মানুষ মনে করে যে এদেরকে সরাতে হবে, এই যে ভুতুরে ভোটের গল্প বলছো, ভুতুরে ভোট বলছো, বুথ যখন, এই বুথ কর্মীদেরকে জিজ্ঞেস করো, তো প্রিসাইডিং অফিসারদের জিজ্ঞেস করো, বুথ যখন দখল হয় না, তখন ভূত আর ভবিষ্যৎ সব গুলিয়ে যায়, শুধুমাত্র ব্যালটের খালি প্যা 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 আওয়াজ হয়। কে ভোট দিচ্ছে, কার ভোট দিচ্ছে তাও জানে না। এমনকি দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোট, সেই ভোটও দিয়ে দেয় মানুষে, যখন দ্বিজেন মুখোপাধ্যায় 4 বছর আগে মারা গেছে। অদ্ভুত বিষয়। কিন্তু আপনাদের আমলে কোন ভূত যেন এসে রাতের অন্ধকারে বাড়িতে সাদা থান দিয়ে যেত, এই গল্প আমরা শুনেছি রিতেশ বাবু, কিন্তু সেই গল্পের পুনরাবৃত্তি তৃণমূল জমানাতেও হয়েছে ভোটের সময়। আমি একটু সিরিয়াল লিডার শক্তিদার কাছে যেতে চাইবো। শক্তিদা, আমি জানতে চাইছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি প্রত্যাবর্তন হয়েছে বলে সবাই বলছেন, একটু আগে তৃণমূল পরিষ্কার জানিয়ে দিল প্রত্যাবর্তন এগুলো সব অন্য কথা, মিডিয়ার কথা, তিনি ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু আমার আপনার কাছে বক্তব্য হচ্ছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলেছিলেন যে একটা বয়সসীমা থাকা উচিত, একটা বয়সের পর রিটায়ারমেন্ট করা উচিত, এই নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গেছিল তৃণমূল কংগ্রেস। প্রবীণ নেতারা ভাবছিলেন এই বুঝি আমার নাম কাটা গেল। তারপর সবাই দেখা যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যত কমিটি করছেন, সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো লোকেরা সেই কমিটিতে স্থান পাচ্ছেন, তথাকথিত অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিতরা সেই কমিটি থেকে বা বিভিন্ন কমিটি থেকে বাদ চলে যাচ্ছিলেন। দেখো সৈকত, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে প্রত্যাবর্তন করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন,
এই প্রশ্নগুলো নিয়ে যারা দীর্ঘ সময় আলোচনা করে, আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনোই তৃণমূল কংগ্রেস থেকে পর্দার অন্তরালে ছিলেন না। তিনি তার কোনো একটা মতামত দিয়েছেন, প্রবীণ নবীনের দ্বন্দ্ব সামনে এসছে, বলেছেন যে কোনো একটা সময় সাধারণ নিয়মে মানুষকে তার ক্ষমতার থেকে সরে যাওয়া উচিত, সেখানে নবীনের অভিষেক হওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল যেটা সুব্রত বক্সী বললেন যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের সেনাপতি, কখনো তুমি দেখালে একটু আগে ক্যাপশনে বামপন্থী এক নেতার বক্তব্য, এবং তুমি দেখালে যে তৃণমূলের যিনি কখনো বলেন আমি মুখপাত্র, কখনো বলেন আমি কিছু না, তিনি বলেন। আসল কথাটা হচ্ছে যে যখনই একটা নির্বাচন এগিয়ে আসে তখনই সাধারণ মানুষের সমস্যার দৃষ্টিটাকে অন্যদিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কখনো জাতপাত, কখনো নবীন প্রবীণ, এই দুটো লড়াইয়ে মানুষকে বোকা বানাবার একটা চেষ্টা করা হয়। এটা ঘটনা যে আমি একদম পরিষ্কার ভাবে বলি যে কেউ নবীন নয়। 18 বছরের যদি সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার হয়, তার মানে এটা ভারতবর্ষের সংবিধানেই মেনে নেওয়া হচ্ছে যে সে আগামী দিনের শাসক হতেই পারে, তার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ঘটনা হচ্ছে এটা কোন অভিষেক? যে অভিষেক যার লিপস অ্যান্ড বাউন্সে মানে সিবিআই চার্জশিট দিল, এবং যখন অভিষেক যে অরিজিনাল নাকি সেটা নিয়ে একটা নোট অফ ইন্টারোগেশন হয়েছিল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কনফেস করলেন আমি অভিষেক ব্যানার্জি। আর একটা কথা, আইপ্যাক নিয়ে একটা কথা উঠছে, এবং অভিষেক বাবু বলেছেন যে কোথায় কে কি করেছে আমি সব নজরে রেখেছি, সব আমার নজরে আছে। এবং পূর্ব মিদনাপুরে 16টা বিধানসভার মধ্যে 9টা গতবার তৃণমূল পেয়েছিল, 7টা বিজেপি পেয়েছিল। তার মধ্যে মাত্র কয়েকদিন আগে তাপসী মণ্ডল আবার চলে গেছেন তৃণমূলে, এবং এইবার তিনি একদম টার্গেট বেঁধে দিয়েছেন আউট অফ 16 12টা আমার চাই। এবং আরেকটা কথাও যেটা তাদের মানে একদম যিনি শেষ কথা বলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে কোথায় কি হবে না হবে তিনি সিদ্দিকের সঙ্গে বৈঠক করছেন। আগামীকাল 17ই মার্চ তিনি হুগলির যাবেন ফুরফুরা প্রসাদীদের কাছে, সেখানে তিনি 100 জনকে ডেকেছেন, তাদের উন্নয়ন নিয়ে তিনি আলোচনা করবেন। একটা কথা মনে রাখা দরকার, পশ্চিমবাংলার মানুষের প্রত্যেকটা মানুষের ধর্মের অধিকার আছে, সে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই। আমাদের সংবিধানেই আছে ভারত একটা সংসদীয় গণতান্ত্রিক দেশ এবং সেকুলারিজম বলে কথাটা আছে। এইটা একটা বিষয় আপনারা বলছেন ঠিক, কিন্তু বাংলায় জানেন তো এখন দেওয়াল লিখন শুরু হয়েছে। আমি দেখছিলাম একাধিক দেওয়াল লিখনে হিন্দুদের এক হওয়ার সপক্ষে দেওয়াল লিখন হচ্ছে। আমি দেখাবো সেই ছবি। আমি আসবো, একটা বিরতিতে আমাকে যেতেই হবে, বিরতির পর ফিরে আমি এই আলোচনাতেই আসবো যে হিন্দুরা এক হও এই ইস্যুতে দেওয়াল লিখন হচ্ছে যখন বিজেপির তরফ থেকে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যে অঞ্চলে বুথে লিড দিতে পারেনি, হেরেছে যেসব বুথ, সেখানে ইমিডিয়েট বদল করতে হবে। এখন সবাই তরবরি কম্প, ভাবছেন কার বুঝি এবার ডানা ছাটা যাবে, আসবে কে, কার পক্ষের লোকেরা আসবেন, এই নিয়ে এখন জেলায় বিরাট আলোচনা। বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। রাজনীতি থেকে অর্থনীতি, নগর জীবন থেকে গ্রাম জীবন, খেলা, বিনোদন, উত্তর পূর্বের প্রতিটি খবর, উত্তর পূর্বের বাঙালির খবর। দেখুন নজরে নর্থ ইস্ট, প্রতিদিন সকাল 8:30টায়, দুপুর 3:30 ও রাত 8:30টায়, শুধুমাত্র এনকেটিভি বাংলায়। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর,
ব্যস্ততার শহর। রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা 8 ঘন্টায়। দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে 6টায়। দেশ বিদেশ, শহর জেলা, কি ঘটছে, কোথায় ঘটছে, কে বলছেন, কি বলছেন, রং ছাড়া সোজা সাপটা। দেখুন সুপার প্রাইম টাইম প্রতিদিন রাত 8টায়। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো একটু আগেই যে বাংলায় এই প্রথম আমার সাংবাদিকতার এই প্রায় 15 বছরের সাংবাদিকতা আমি প্রথমবার দেখছি যে হিন্দু এক হও এই স্লোগান তুলে কোনো দেওয়াল লিখন হচ্ছে কোনো রাজনৈতিক দলের। এই প্রথম। আমি আপনাদের প্রথম দিন থেকে বলে আসছি এবং আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি যে বাংলা টেলিভিশনে এই প্রাইম টাইম ডিবেটে আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এবারের ভোট কোনো রুটি কাপড়া মাকান ইস্যুতে হচ্ছে না, হবে না। এবারের ভোটের মূল ইস্যু হচ্ছে ধর্ম। এটাকে আপনি অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তারই প্রতিফলন হচ্ছে এই যে দেখুন দেওয়াল লিখন। দেখুন ছবিটা দেখাই আপনাদের, এটা সম্ভবত হুগলির ছবি। হুগলি বাঁকুড়া দু জায়গার ছবি আমাদের কাছে এসছে। এটা হুগলির ঘড়ির মোড়ের ছবি। দেখুন হিন্দু হিন্দু ভাই ভাই, এবার রাজ্যে বিজেপিকে চাই। এই যে দেখুন ইতিমধ্যেই পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন এইসব শুরু হয়েছে। এই হচ্ছে ছবি। আর একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টার্গেট ফিক্স করে দিয়েছেন কতগুলো জেলাকে ধরে ধরে। তিনি বলেছেন গতকাল যে এই জেলাগুলোতে গোষ্ঠীদ্বন্দ্ব শব্দটা ব্যবহার না করলেও তার বক্তব্য যদি আমরা খুব স্পষ্টভাবে বোঝার চেষ্টা করি, তিনি বলেছেন দলের একাংশ হয় ইনঅ্যাক্টিভ অথবা দলের একাংশ নিজেকে বড় মনে করার জন্য, সঠিকভাবে দলে টাইম না দেওয়ার জন্য, বা নিজেদের মধ্যে একেবারে কোথাও যে রাজনৈতিক ক্ষমতা সেটা কুক্ষিগত করার জন্য দলের এই খারাপ ফল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, আরেকদিকে বিজেপির এই পোস্টার, এই দুটো বলে দিচ্ছে যে বাংলায় এবারে নির্বাচন কতটা টাইট শিডিউল। আমি নীলাঞ্জনের কাছে আসবো। নীলাঞ্জন, দুটো বিষয় অনেকের মনে হতে পারে দুটো আলাদা বিষয়। একটা বিষয় পরিষ্কার, দেওয়াল লিখন বলে দেয় যে এবারে ভোটের ইস্যু কি। দেওয়াল লিখন বলছে, পোস্টার বলছে বিজেপি এবার হিন্দুত্বের ইস্যুতেই ভোটে লড়বে। আর আপনারা বলছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে সমস্ত কিছুর ওপরে ঊর্ধ্বে যে ব্লকে হেরেছে বিজেপির কাছে বা অন্যান্য দলের কাছে, সেগুলোতে বেশি করে নজর দিতে হবে, বিশেষ করে বিজেপির বিরুদ্ধে নজর দিতে হবে। যারা করছে না তাদেরকে অবিলম্বে বুথ স্তরে একেবারে সরিয়ে দিতে হবে। সেখানে কারা আসবে এটা নিয়ে একেবারে কান্নাকাটি। বসেছিলেন, অপেক্ষা করেছিলেন, অনেক কিছু জল মাপছিলেন, অপেক্ষা করেছিলেন, অনেক কিছু জল মাপছিলেন। তাদের জন্য তো একটু ভয়ের ব্যাপার বটেই। যারা কাজ টাজ করেছে, রেগুলার ছিল, তাদের জন্য ভয়ের কিছু নেই। এটা অভিষেক দা আবার বলে দিয়েছেন। যারা ভেবেছিল অভিষেক দা বসে গেছেন, অভিষেক দা এখন অন্তরালে চলে গেছেন, তারা এখন হাত কামড়াতে পারেন, ভালো সেটা। কিন্তু দল দলের মতোই চলবে, দল শৃঙ্খলাবদ্ধ দল। এবং কোন রকমের এখানে যদি কেউ গ্রুপিজম এগুলো যদি কেউ করার চেষ্টাও করেন, সেটা টলারেটেড হবে না, সেটা অভিষেক দা খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন। এবং আমি এর আগের প্রসঙ্গে একটা কথা বলবো। দেখুন, অভিষেক দা তো পার্টির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, সবার নেতা তো উনি বটেই। এটার মধ্যে নতুন কি আছে? মানে এটার মধ্যে আপনারাই হেডলাইন পাচ্ছেন এর থেকে। আমাদের কর্মীদের কাছে এবং সেন্সিবল সেন কর্মীদের কাছে এটা কিন্তু নীলাঞ্জন, আমি পরিষ্কার বলি, আমি ক্লিয়ার কাট করি, যেটা শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন তার রাজনৈতিক বক্তব্য। কিন্তু কোথাও এটা তো বাংলার মানুষকে ভাবিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৈঠকের দিন ঠিক করে দিলেন, বৈঠক হলো, সুব্রত বক্সির নেতৃত্বে বৈঠক হলো, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন না। সেই দিন ঠিক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন বৈঠক করবেন সেদিন সবাইকে থাকতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন এবং সেদিনের বৈঠক থেকেই রুটম্যাপ ঠিক হলো, রণকৌশল ঠিক হলো। এইটা কি আমরা যদি মানে বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই, আমি বলছি এইটাই কি যথেষ্ট সন্দেহের কারণ নয় যে প্রথম দিন বৈঠকে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন না এবং কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 তারিখের বৈঠকে আসার পরেই রুটম্যাপটা ঠিক হয়ে গেল? দেখুন,
আগের বৈঠকটা যেটা সুব্রত বক্সী সাহেব ডেকেছিলেন, সেই বৈঠকে অভিষেক দা আসতে পারেনি। আমি এই উত্তরটা আগেও আপনার কিন্তু চ্যানেলে তিনি দিয়েছি রাজ্যে ছিলেন। অ্যাভেলেবিলিটির ব্যাপারে। হ্যাঁ, তিনি রাজ্যে আরে বাবা, ছিলেন। রাজ্যে রাজ্যের থাকলেও বাইরে উনি ছিলেন এমন নয়। ওনার কনস্টিটিউয়েন্সিতে, এবং এটা একদম শেষের দিকে সেবাশ্রয়, এগুলো তো আপনারা দেখান না, তাই একবার মানুষকে মনে করিয়ে দিতে হয় যে তিনি মানে 7টা অ্যাসেম্বলি জুড়ে তিনি সেবাশ্রয় যে ক্যাম্প করছেন এবং মানুষ তাতে কিভাবে উপকৃত সেটা মানুষ জানে। সেটা এক। দ্বিতীয় কথা হচ্ছে যে সেটা প্রথম বৈঠক ছিল, এটা দ্বিতীয় বৈঠক হয়েছে, এটা আরো বেশি সংখ্যক জনপ্রতিনিধি বা দলীয় কর্মী তারা এটা যুক্ত হতে পেরেছেন, প্রায় 4000 জন যুক্ত হয়েছেন। এরপরে আরো মিটিং হবে, এরপরে জেলায় জেলায় কমিটি হবে, ব্লকে কমিটি হবে, সেই প্রত্যেকটা জায়গায় মিটিং হবে, আইপ্যাকের ইনভলভমেন্ট আসবে, এই প্রত্যেকটা জিনিস। দেখুন, তৃণমূল কংগ্রেস এই প্রপার যা সিস্টেম সেখানেই চলছে, এবং এটাতে আপনারাই প্রশ্নগুলো খুঁজে পাচ্ছেন। এবং আরেকটা যেটা বলে শেষ করব, সেটা হচ্ছে সুপ্রিয়দা যে কথাটা বলছিল যে তৃণমূল কংগ্রেস এটা দেখায়, তৃণমূল কংগ্রেস কেউ বলেছে আপনাকে যে মানে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে বা কিছু আছে? এই কথা বারংবার বলেছে সুকান্ত মজুমদার। তো মানে আমার মনে হয় আপনি সেই দিক থেকে সুকান্ত বাবুর থেকে বেশি স্মার্ট। বেশ, আমি আমার একটা জিনিস ভালো লাগছে যে বাংলার রাজনীতিতে আমাদের এখানে যে সুস্থ পরিবেশে আলোচনা হচ্ছে, বাংলা রাজনীতি যদি এরকম সুস্থ পরিবেশে থাকে, আলোচনাটা যদি বা এইভাবেই যদি রাজনৈতিক তর্ক বিতর্ক থাকে, তাতে বাংলার রাজনীতি অনেক বেশি সুস্থ বলে আমরা মনে করি। কিন্তু বাংলার রাজনীতিতে ইদানিং যা চলছে, যেভাবে হুমকি পাল্টা হুমকি, ধর্ম পাল্টা ধর্মের যে সমীকরণ তৈরি হচ্ছে, সেটা নিঃসন্দেহে বাংলার শান্তিপ্রিয় সাধারণ মানুষ পছন্দ করছেন না, সে হিন্দু হোক বা মুসলমান। আমার মনে হয় যে আমরা ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে ঠিক যেভাবে থাকতে অভ্যস্ত, সেভাবে থাকতেই আমরা অভ্যস্ত। কিন্তু অভিযোগ যদি এটাই হয় যে বাংলায় রোহিঙ্গা ভরে গেছে, অভিযোগ যদি এটাই হয় যে বাংলায় ভুতুরে ভোটার ভরে গেছে, তখন সত্যিই বোধহয় এই ধর্ম বা সমীকরণগুলো নিয়ে কোথাও একটা বীজগণিত পাটিগণিতের অঙ্ক কষতে বসা হয়। কিন্তু তার মানে যদি এটা হয় যে রক্তগঙ্গায় ভেসে যাবে ভোটের সময়, তাহলে সেটা কিন্তু সত্যি দুর্ভাগ্যজনক গণতন্ত্রের পক্ষে। আমি এই মুহূর্তে আপনাদের একটা প্রতিবেদন দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সব ঠিক থাকলে তিনি যাচ্ছেন ফুরফুরা শরীফে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের ডেলি প্যাসেঞ্জার নন, এই নিয়ে 3 বার মাত্র ফুরফুরা শরীফে গেলেন, এত বছর তিনি ক্ষমতায় রয়েছেন। 8 বছর এত মাস পর হঠাৎ ফুরফুরায় যাওয়ার কেন প্রয়োজন পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটাই এখন সন্দেহের কারণ। নীলাঞ্জন বাবুরা যতই বলুন, সাংবাদিকরা প্রশ্ন করা ছেড়ে দিন। দেখুন, আমাদের অস্ত্র বলতে ওই একটাই, প্রশ্ন। দেখুন, প্রায় 8 বছর পর সোমবার ফুরফুরা শরীফে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয়বার ফুরফুরায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের পর 2012 সাল, আবার 26-এর ভোটে আগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পীরজাদা তফা সিদ্দিকের সঙ্গে বৈঠক রয়েছে মমতার। মুখ্যমন্ত্রী ম্যানেজ করবে তোহা সিদ্দিকিকে, এই তোহা সিদ্দিকিতে সহায়তা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যখন মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে, তোহা সিদ্দিকিরা প্রচুর বড় ভূমিকা নিয়েছিল মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসানোর জন্য। আজ প্রয়োজন ফুরিয়ে গেলে দিদি ফেলে দেয়। দিদির বক্তব্য একটা, কাজের সময় কাজই, কাজ করলে পাজ। মুখ্যমন্ত্রী যাবেন বলে কড়া নিরাপত্তায় মুড়ে নওশাদ সিদ্দিকী। কিন্তু 8 বছর পর হঠাৎ মুখ্যমন্ত্রী ফুরফুরায় কেন? ফুরফুরা শরীফের উন্নয়ন ও সরকারি তহবিলে যথাযথ ব্যবহারের বিষয়ে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজনৈতিক মহলের মতে বিজেপির হিন্দু হিন্দু প্রচারের মধ্যেই ফুরফুরায় মুখ্যমন্ত্রী যাওয়ার ভীষণই গুরুত্বপূর্ণ। বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাংক আরো দৃঢ় করতেই পদক্ষেপ। কোন ধর্মীয় সংগঠন, কোন প্রতিষ্ঠানের সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে চাই না। ফুরফুরা শরীফের একজন নেতা আছেন, মানে ধর্মগুরু তিনিও বলেন, তিনি কখনোই সরকারের বিরোধিতা করেন, কখনোই সরকারের পক্ষে বলেন। তার অবস্থান ঘড়ির পেন্ডুলামের মতো পরিবর্তন হতে থাকে। আবার তার সঙ্গে নওশাদ সিদ্দিকীদের বিরোধ আছে। এখন এরা সব মিলেমিশে একাকার হয়ে যদি যান, তাহলে এগুলো মোহাম্মদ সেলিম বলতে পারবেন ইকুয়েশনটা কি আছে। যে একটা পবিত্র রমজান মাস, ফুরফুরা শরীফ থেকে আমন্ত্রণ ছিল, তো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তাতে সমস্যাটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যদি দীঘায় জগন্নাথ মন্দির করেন, তখন এই বিরোধীরা লাফাতে লাফাতে বলবে উনি হিন্দু রাজনীতি করছেন। ফুরফুরা শরীফের আমন্ত্রণ রক্ষা করে যদি যান, তখন বলবেন মুসলমানদের কাছে যাচ্ছেন। যদি বড়দিনে চার্চে যান, তখন বলবে খ্রিস্টানদের কাছে যাচ্ছে। পাগল নাকি বিরোধীরা? সোমবার ফুরফুরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই উপলক্ষে পীরজাদাদের চিঠি দিয়ে আমন্ত্রণ করলেন এসডিপিও। রমজান মাসে মমতা ফুরফুরায় শরীফের সফর বিশেষ তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।
আমি প্রথমে একটু চলে যেতে চাইবো সুপ্রিয় ঘোষের কাছে। সুপ্রিয়, আপনারা কি সত্যি পাগল হয়ে গেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে সব ধর্মের কাছেই যেতে হবে, সর্বধর্ম সমন্বয় করতে গেলে সব ধর্মের কাছেই যেতে হবে, কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন আপনারা সেখানেই তার ধর্মের গন্ধ খুঁজে পাচ্ছেন। এটা তো আমার প্রশ্ন নয়, কুণাল বাবু আপনাদের প্রশ্ন করেছেন, কিভাবে উত্তর দেবেন? উত্তর তো আমাদের রাজ্যের মানে প্রধান মুখপাত্র তিনি তো বলেই দিলেন আপনার প্রতিবেদনে, কোনো ধর্মগুরু বা ধর্মের স্থানের বিরুদ্ধে বা তার পক্ষে কোনো কিছুতেই আমরা কোনো মন্তব্য করতে চাই না। এক, দুই হচ্ছে মুখ্যমন্ত্রী কবে কার কাছে যাবেন, কি জন্য যাবেন, সেটা তার এজেন্ডার মধ্যে তিনি দেখবেন। তিনি আগামী দিন যখন বৈঠক করে ফিরবেন। একটা প্রশ্ন আছে, ফুরফুরা শরীফে তো আপনাদের কোনো নেতারা যান না, আপনারা যত বেশি মন্দিরে যান, গুরুদ্বারায় যান, অন্যান্য জায়গায় ধর্মীয় স্থানে যান, আপনাদের তো ফুরফুরা শরীফে কোনোদিন কাউকে যেতে দেখি না। না, যায় না, তাদের হয়তো ইচ্ছা হয় না যেতে, সেই জন্য যায় না। এতে অসুবিধা কি আছে? এটা তো আমার তো গণতান্ত্রিক অধিকার, আমি কোথায় যাবো না যাবো সেটাও নিশ্চয়ই কোনো নিউজ চ্যানেল বা জনগণ ঠিক করে দেবে না। তো আমাদের যেখানে যাওয়ার আমরা সেখানে যাই। এটা কি সেই? আর দ্বিতীয় হচ্ছে যে হামারে সাথ হাম উনকে সাথ, না, আমি কোনো এই ট্যাগলাইন টানতে চাইছি না, তুমি বাকিটা দর্শক বুঝে নেবেন। আর দ্বিতীয় বিষয় যেটা, আমি আবার বলছি, উনি কার কাছে যাবেন, কখন যাবেন, কোন সময় যাবেন, যেটা পুরোপুরি ওনার বিষয়। একটা কথা ঠিক, পীরজাদা সাহেবের বক্তব্য যেটা শ্রমিকদা বললেন, যে উনি কখন কোন দিকে থাকেন এটা নিয়ে প্রচন্ড ধোঁয়াশা থাকে। তো এবং আজকে দেখতে পাচ্ছি, মানে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী বিরাট এখন প্রশংসনীয় অবস্থায় রয়েছেন, যার জন্য সেলিমদার কথাটা বললেন। কারণ আমার খারাপ লাগে যে সিপিআইএম বিশেষ করে ওরা তো চেয়েছিল যে নওশাদকে একটা জায়গায় তুলে এনে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে আইএসএফ কে তুলে ধরতে, এটা তো সিপিএম করেছিল, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কংগ্রেস সেটা বাধা দিয়েছিল, কিন্তু শেষ অবধি হয়ে উঠতে পারেনি। আজকে সেই নওশাদ হঠাৎ করে ডায়মন্ড হারবার থেকে উইথড্র করে নিয়ে নিজেকে বিরাট হম্বিতম্বি করে এই দেখে নেবো, সেই দেখে নেবো, অভিষেক কাটিয়ে দেবো। তারপর হঠাৎ করে কি এমন ঘটলো, অভিষেকের কাছে মানে যেতেই থেকে ভয় পাচ্ছে। এখন দেখছি মমতাদির সাথে সে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো। আমাদের বক্তব্য হচ্ছে উনি পীরজাদা সাহেব কেন, যতগুলো এরকম পীরজাদা সাহেবরা আছেন পশ্চিমবঙ্গে, মার্ক মাই ওয়ার্ড, আমি আবার বলছি, রিপিট করছি, মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর আগে বিজেপি আরো বেশি করে চান উনি এই ধরনের পীরজাদা এবং ফুরফুরা শরীফের মতো যত স্থান আছে সেখানে বেশি করে যান, যাতে বিভাজনটা ভালো হয়। আমি কিছু বলছি না, তো আমি বলছি আমরা চাই উনি বেশি করে যান, আমি তো ওনাকে সমর্থন করছি। আমরা চাইছি উনি আরো বেশি করে যান, এবং শুধু বেশি করে যান এটা নয়, যেমন উনি ঈদের নামাজ পড়ার সময় ঘোমটাটা নিয়ে করেন, সেদিন মানে সেদিন যেদিন উনি দেখা করতে যাবেন সেদিন যেন ওই রূপে ওনাকে দেখতে পারি আমরা বা পশ্চিমবঙ্গের মানুষ। আরেকটা কথা আপনার সাথে আমি একটু ডিফার করছি, যেটা হচ্ছে মানুষ নাকি হিন্দু মুসলিম এই সমস্ত জিনিস নিয়ে নাকি দেখতে চাইছে না, ভালো লাগছে না, না অন্য ইস্যু কেন হচ্ছে না। আমি আপনাকে দ্যাটসিং ভাষায় আবার একটা কথা বলছি, চাকরি থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, মানুষের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যু নিয়ে 2026-এ লড়াই হবে, সাথে হিন্দুত্ব নিয়েও হবে, শুধু হিন্দুত্ব নিয়ে হচ্ছে না। কি ইস্যুতে লড়াই করবেন? মানে বাংলার মানুষের কাছে যদি চাকরি দুর্নীতি বা নিয়োগ দুর্নীতি নিয়ে আপনারা যান, কি বলবেন আমাকে একটু বলুন তো, একটা লাইন বলুন যেটা বাংলার মানুষকে আপনারা বলবেন। অনেকগুলো লাইন বলে দিচ্ছি, আমি বাংলার মানুষ, আমি আপনাকে প্রশ্ন করছি, আমি দুর্নীতি ইস্যুতে আপনাকে একটাই প্রশ্ন করছি, ধরুন এটাই বাংলার মানুষের প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা যাদেরকে অভিযুক্ত বলে এত লাফালেন, এত রাতের ঘুম কেড়ে নিলেন গোটা বাংলার আজকে বলে, সেই একজন ব্যক্তি, শুধু পার্থ চট্টোপাধ্যায় ছাড়া একজন ব্যক্তিরও নাম বলতে পারবেন যিনি জেলে রয়েছেন বা যাকে কেন্দ্র করে আপনারা বিরাট ক্যাম্পেইন করতে পারবেন, এই দেখুন মাথা ধরেছে, এই দেখুন ইঁদুর ধরেছে, এই দেখুন বিড়াল ধরেছি, এই দেখুন এমুক ধরেছি, যেগুলো ধরে আপনারা মনে করেছেন যে হ্যাঁ এইটা বাংলার দুর্নীতি বিরোধী একটা বিজেপির কাছে বড় এজেন্ডা? কাউকে রাখতে পারেননি, সবাই বেরিয়ে গেছে, এবং তারা শুধু স্বমহিমায় তারা প্রচার করছে। দেখুন জ্যোতিপ্রিয় মল্লিককে, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রচার দেখুন। শুভেন্দুর থেকে বড় ইঁদুর আর কাকে ধরেছে? আমি উত্তরটা দিচ্ছি। এক তো প্রথম কথা, যে বেলগুলোর কথা তুমি বলছো ধরে রাখতে পারেনি, বিজেপি কোনো জায়গায় তাদেরকে ধরেনি। এক, বিজেপি একটা রাজনৈতিক দল। দ্বিতীয়, যারা ধরেছিলেন বা যারা ধরার মতো পরিস্থিতি তৈরি করে অস্বীকার করবে, আমাকে এই বিষয়টা আমি জানি বলে আমি বাকিদের থেকে আমি একটু বিষয়টা বলি, তাহলে সুবিধা হবে বুঝতে। কোর্ট তাদেরকে রিলিজ করেছে, আমরা যেটুকু জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা, একজন অভিযুক্তের সর্বোচ্চ সাজা কোনো মামলায় তার সবচেয়ে বড় সেকশন যেটা হয়, সেই সেকশনের ওপরে যে সাজা থাকে, সেই সাজা যদি তার ট্রায়ালের আগে সে যদি অলরেডি মোটামুটি 1/3 ওপর জেল খেটে নেন, তাহলে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে, তাকে বেল দিতে বাধ্য। আমি যতদূর জানি, পড়াশোনা করেছি। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে একটা ধারার কথা মনে করিয়ে দিই, সারদা মামলায় সর্বোচ্চ সাজা 7 বছর,
কত বছর জেল খাচ্ছেন? প্রায় 11 বছর। ভুল করছেন, 11 বছর জেল খাচ্ছেন। এটা ভুল বলছেন। তাহলে আপনি বলছেন 22 বছর জেল খাটবে? না, আমি আপনার তাহলে 1 মিনিট সুপ্রিয়, 1 মিনিট সুপ্রিয়, 1 মিনিট সুপ্রিয়, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দেবেন। আমি বলছি আপনার 1 মিনিট সুপ্রিয়, সুপ্রিয় আমার প্রশ্নটা শেষ করি, আমার প্রশ্নটা শেষ করি, তবে তো উত্তর দেবেন। আমি বলছি আপনার বক্তব্য অনুযায়ী সারদা কর্তা সুদীপ্ত সেন 2013 সালে গ্রেপ্তার হন, ঠিক? আমি ভুল বলছি না? 2013 সালে যদি গ্রেপ্তার হন, তাহলে 4 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগের 1 ভাগ যদি হয়, তাহলে ধরে নিচ্ছি উনি 11 × 3 মানে 33 বছরের সাজা তার হওয়ার কথা। 11 বছর জেলে আছে মানে 1 মিনিট 33 বছর সাজা হওয়ার কথা। আপনি বললে বুঝতে পারবেন। আমি বলি, আমি শেষ করি। আমি বলছি 11 বছর ধরে জেলে আছেন। সারদা কে কত টাকা রেখেছিলেন ভুলে গেছেন সবাই, এখনো জেলে আছেন। আপনি ভুল করছেন। আবার বলছি, এই তথ্যগুলো আমাকে একটু দিতে দিন, তাহলে বুঝতে পারবেন। আমি একটু বলে দিই, ক্লিয়ার করে দিই। এক তো হচ্ছে, প্রথমত হচ্ছে তোমাকে কনভিকশনের যে বিষয়টা আছে, তুমি সেটাকে মানে এই বক্তব্যের সাথে জুড়ে দিচ্ছ। এক, তিনি 120B কনস্পিরেসির মামলা হয়, যেটা সবচেয়ে বড় মামলা, যেটা ওনার বিরুদ্ধে হয়েছে, 7 বছরের সাজা, যেটা তুমি বলছো, আমি যতদূর জানি। সুদীপ্ত সেনের কিন্তু একটা মামলা নয়। সুদীপ্ত সেনের ওইটার সাথে যখনই উনি বেল পাবেন, তার সাথে মানে হাজারো মামলা রয়েছে। তার সাথে ইনফ্যাক্ট 302 রয়েছে। মানে কি 302? সরি 304 রয়েছে। কেন? অনিচ্ছাকৃতভাবে মানে মৃত্যু ঘটেছে কারো, তার দায়, অনেকে সুইসাইড করেছিলেন সেই সময়, সেই দায়টাও তাকে দিতে হয়েছে। সেগুলো অ্যাড হয়েছে। একটা বেল পেলে তার সাথে আরেকটা নাই হতে পারে, তদন্ত শেষ হয়নি, নাই হতে পারে। এখনো তদন্ত শেষ হয়নি, আমার কোনো আপত্তি নেই। আমি একটা মামলার নাম বলো যে সিবিআই শেষ করতে পেরেছে। আমি বলছি আমি সিবিআই মুখপাত্র নই, সিবিআই মুখপাত্র নও, কিন্তু তুমি তো বলছিলে দুর্নীতির কথা। এই দুর্নীতি নিয়ে তো বিজেপি সবচেয়ে বেশি লাফিয়েছিল। সেটাই তো বলছি। সিবিআই যদি বাংলার মানুষের সাথে উত্তর দিতে হবে। সিবিআই যদি মামলায় ঢিলেমি করে থাকে, সিবিআই যদি আপনার মনে হয় যে কোথাও না কোথাও সিবিআই আরো দ্রুত করতে পারতো, আপনি প্রশ্ন করুন, আমার কোনো আপত্তি নেই। এই নিচু গলায়, এই নিচু গলায় কথা বলছেন না শুভেন্দু অধিকারী, না এই নিচু গলায় কথা বলছেন না শুভেন্দু অধিকারী। উনি এখনো বলছেন অমুক 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 মামলায় গ্রেপ্তার হবে, অমুক অমুক মামলায় গ্রেপ্তার হবে, এখনো বলছেন শুভেন্দু অধিকারী। আমি সুপ্রিয়, তোমার কাছে নিশ্চয়ই কোনো ইনপুট আছে, আমি তোমার এই বক্তব্যকে সমর্থন করছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে বিজেপির এই উৎসাহ সব নেতার মধ্যে নেই। তুমি শুভেন্দুপন্থী একজন নেতার সামনে বসে এই বিষয় নিয়ে যদি আলোচনা করো, তুমি গলার জোরে হেরে যাবে। আমি দায়িত্ব নিয়ে এই সময় বসে এখানে বলছি। হ্যাঁ, আমি একটু কংগ্রেসের কাছে যাবো, তার আগে তহা সিদ্দিকী, আমি আসছি অবশ্যই। আমি একটু তহা সিদ্দিকী কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল সফর নিয়ে শোনাবো। মানে কালকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসছেন, আমাকে অনেক আগে আমন্ত্রণ পেয়ে গেছে, অনেক আগে। আমার কাছে চিঠিফুটি দেওয়ার দরকার লাগে না। তবে এখানকার অনুযায়ী, রুলস অনুযায়ী চিঠি প্রত্যেকে পৌঁছেছে। আমার হাতে একটা চিঠি এসেছে। চিঠিটা কি লেখা যায় আমি খুলে পড়ি। উনি মুখ্যমন্ত্রী আসবেন, উনি ডেকেছেন যাব, এবং আমাকে মানে প্রায় 5 দিন আগে আমাকে বলা হয়ে গেছে। উনি তো আসছেন তো ফুরফুরা শরীফে আসছেন। উনি মেন যে উদ্দেশ্য নিয়ে আসছেন, যে মুসাফেরখানা আছে, ওই মুসাফেরখানা আসছেন। জানি না উনি মুসাফেরখানা উদ্বোধন করবেন কিনা, আশা করি উদ্বোধন করবে। এবং ওই মুসাফেরখানায় উনি পীরজাদা পীর সাহেবদের নিয়ে ইফতার মজলিস করার জন্য সবাইকে নাকি শুনছি চিঠি দিচ্ছে, আমন্ত্রণ করছে। খুব ভালো জিনিস। আমি চাই সবাই ওনার পাশে থাকুক। হ্যাঁ, আমাকে একসময় বলা হয়েছিল আমি দাদা হুজুর, আমি বড় হুজুর, আমি মেজু হুজুর, আর আমি তহা সিদ্দিকী হচ্ছেন দিদি হুজুর। আজকে সবাই যে দিদি হুজুর হবে, একটু দেখে আমার আনন্দ লাগবে। তুমি যদি আসবে, আসলে কথা বলার কতটা সময় পাবো আমি জানি না, আর ওনাকে বিরক্ত করাও ঠিক হবে না। যা কথা বলার সময় অনেক আছে। তা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ওনার কাছে অনুরোধ রাখবো, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই শুনবেন, এটা আমার বিশ্বাস। এবার শোনাবো নওশাদ সিদ্দিকী কি বলেছেন। দেখুন, আমি উনি এসে কি বক্তব্য দিচ্ছেন, কি বলতে চাইছেন, কি করতে চাইছেন, অবজার্ভ করি, দেখি, তারপরে প্রতিক্রিয়া 100 বার দেবো। দেখুন, আপাতমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী একজন রাজনৈতিক ব্যক্তি, আপাতমস্তক
শুভেন্দু অধিকারী একজন আপাতমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব, আরো যারা আছেন মোহাম্মদ সেলিম স্যার থেকে শুরু করে অনেকে আছেন। স্বাভাবিকভাবে যখন আমরা ফুল টাইমার 24 ঘন্টা আমরা পলিটিক্স করছি, তাহলে আমার বক্তব্য, আমার আশা, আমার অবস্থান সবটাই রাজনীতি আছে, রাজনীতির বাইরে কিছু নয়। শক্তিদার কাছে জানতে চাইবো, শক্তিদা তিনি বলছেন যে তিনি একজন ফুল রাজনৈতিক ফুল টাইমার, ফলে তিনি কি বলছেন এটা পিৎজাদা হিসেবে তার বক্তব্য নয়, কিন্তু এটা তো সত্যি যে ফুরফুরা শরীফের বিরাট ভূমিকা 11 নির্বাচনে, বিরাট ভূমিকা 16 নির্বাচনে। আমরা তো জানি একসময় মুকুল রায় মানে বারংবার ওখানে যেতেন, তারপরে ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিলেন। এখন তোহা সিদ্দিকী বলছেন তিনি কিছুই জানেন না, তিনি কিছুই জানেন না, তিনি শুধু একটা চিঠি পেয়েছেন। দেখুন, গিরগিটির মতো যদি কেউ রং বদলায় তার নামটা কি সেটা আপনারা সকলেই জানেন। আর যে বলছেন যে আমি ফুল টাইম রাজনীতিবিদ, মমতা বন্দ্যোপাধ্যায় ফুল টাইম রাজনীতিবিদ, তারপর শুভেন্দু অধিকারী ফুল টাইম রাজনীতিবিদ, কালকে 100 জনকে এসডিপিও চিঠি পাঠিয়েছেন কি পীরজাদা সাফেরি সিদ্দিকী থাকবেন। একটা কথা জানা দরকার, কোন সম্প্রদায়ের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী যেতেই পারেন, যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু কথা হচ্ছে নির্বাচনটাকে সামনে রেখে ধর্মের যখন যেখানে যা প্রয়োজন, কখনো হিন্দু কখনো মুসলমান, একটা কথা খুব পরিষ্কারভাবে মানে কংগ্রেসের মুখপাত্র হিসেবে আপনাদের এই মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে আমরা ভারতবর্ষের মানুষ সেকুলারিজমে বিশ্বাসী। ভারতবর্ষের মানুষ কোন জায়গায় কোন ধর্মযাজক বা কেউ বলেনি যে মন্দির ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, গির্জা ভেঙে দাও। আজকে রাজনৈতিক দলে বিশ্ব শর্মার মতে এই সেকুলারিজম হচ্ছে হিন্দুদের ধ্বংসের মূল কারণ। আমি বলছি না, হিমন্ত বিশ্ব শর্মা কলকাতা এসে বলে গেছে। একদম আমি কেন এই কথাটা বললাম, আপনি এই সেকুলারিজম শব্দটা ব্যবহার করলেন, এটাও বাংলার চর্চিত এখন একটা বড় শব্দ। আমি আসছি একটু রিতেশের কাছে যাবো। রিতেশ, আপনার কি মত? দেখো, তোমার একটা কথা আমার অত্যন্ত মনে লেগেছে যে এবারের ভোট খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য কিচ্ছু হবে না, শুধু ধর্ম নিয়ে। এটা আমার বক্তব্য না, দেওয়াল লিখনেই স্পষ্ট। না, তুমি যে অবজারভেশন করলে, এটা এই অবজারভেশন কিন্তু সাধারণ মানুষও করছে। বিজেপি পরিকল্পিতভাবে ধর্মের তাস তুলে দিচ্ছে তৃণমূলের হাতে, মাথায় রাখো। এবং বিজেপি চায় না যে সাধারণ সমস্যাগুলো, যে সমস্যাগুলো মানুষের আশু প্রয়োজন সমাধান করার, সেটা নয়। তুমি বলো তো, বিজেপির আমাদের বিরোধী দলনেতা, আমরা তো মাঝে মাঝে মনে হয় যে বিরোধী দলনেতা আছেও কি নেই। বিরোধী দলনেতার কাজ, একজন বিধায়ক সে বলছে যে আমি চ্যাংদোলা করে অমুক ধর্মের বিধায়কদের ফেলে দেবো, এইটা কি তার দরকার ছিল? নাকি তার দরকার ছিল অভয়ের মৃত্যুর ক্ষেত্রে কি কি গাফিলতি হয়েছে সেগুলোকে তুলে ধরা? এবং সুপ্রিয়র একটা কথা খুব ভালো লাগলো, এবং কালকেই সুপ্রিম কোর্টে অভয় মামলার শুনানি। না, সুপ্রিয়র একটা কথা ভালো লাগলো যে সিবিআই এর দীর্ঘসূত্রিতা। এবং সত্যি তো, সুপ্রিয় কেন দায় নেবে? সিবিআই এর দায় তো সুপ্রিয়র নয়, মানে বিজেপির নয়। তাহলে সিবিআই এর দায় নিশ্চয়ই সিবিআই। তাহলে লালবাজার ঘেরাও করবার জন্য যতজন কর্মী লাগে, ঠিক সিজিও কমপ্লেক্স সেখানে যেতে গেলে ততজন কর্মী নিয়ে আমি এখান থেকে বসে এই প্রশ্ন বহুবার তুলেছি যে কেন একটা সিজিও কমপ্লেক্স অভিযান করছে না বিজেপি। হ্যাঁ, একদম সময় নেই, 30 সেকেন্ড। দিনাঞ্জন, 3টে পয়েন্ট। এক হচ্ছে, সুপ্রিয়দা বললেন যে উনি ফুরফুরা শরীফ যান বা আরো মুসলিম তীর্থক্ষেত্রে যান, তাতে তাদের সমর্থন আছে, ঠিকই। তাদের শুধুমাত্র প্রবলেম মমতা ব্যানার্জি যদি দীঘাতে জগন্নাথ ধামে যান, এটাই হচ্ছে তাদের প্রবলেম। এক। দ্বিতীয় কথা, আরো একটা আপনিও একটা প্রশ্ন করছে, অনেকেই প্রশ্ন করছিলেন যে তোহা সিদ্দিকী মাঝে মাঝে কোন দিকে থাকেন। তো উনি তো একটা ধর্মগুরু, উনি সবসময় সরকারকে সমর্থন করবেনই বা কেন? উনি তো একটা নিউট্রাল স্টান্সে থাকবেন। উনি ওনাদের ফুরফুরা শরীফের উন্নয়নের কথা বলবেন, গঠন, সে নিজের সম্প্রদায়ের কথা বা নিজের যে রিলিজিয়াস ইনস্টিটিউশন তার কথা তুলে ধরবেন, তার হয়ে লড়াই করবেন, এটাই স্বাভাবিক। আর থার্ড যেটা পয়েন্ট, যে সুপ্রিয়দা বললেন যে শুধু হিন্দু মুসলিম হবে না, সাথে রাজ্যে দুর্নীতি সমস্ত কিছু নিয়ে আন্দোলন হবে। শুভেন্দু অধিকারীকে মুখ করে দুর্নীতি নিয়ে আন্দোলন, মানুষের উপর ছাড়লাম। দেখুন, বাংলার রাজনীতি কিরকম বৈচিত্র্যময়। ভারতবর্ষ বৈচিত্র্যময় ঠিকই। আমি বলবো যে বাংলার ভোটের আগে থেকে যারা রাজনীতি শিখতে চান, আমি বলবো বাংলায় এসে ভোটের 1 বছর আগে থেকে, অন্তত বিধানসভা ভোটের 1 বছর আগে থেকে বাংলায় আসুন। এত সুন্দর রাজনীতি শিখতে পারবেন যা গোটা ভারতবর্ষ ঘুরলেও আপনি চিনতে পারবেন, মানে শিখতে পারবেন না। কারণ ভোটের আগে এই বাংলা হয়ে ওঠে একটা মিনি ভারতবর্ষ, যেটা রাজনীতি শিক্ষার আতুর ঘরই বলা যায়। আজকে অনুষ্ঠান শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার।